আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায় বাতিলের জন্য সরকার পক্ষের আপিলের শুনানি চলছে। আজকে সরকারি ছুটি থাকার পরও সরকার পক্ষের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি চলছে। ইতোমধ্যে অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন তাঁর বক্তব্য উপস্থাপন করেছেন। সেখানে তিনি তাঁর আপিলের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, হাইকোর্টের দেয়া রায় স্ববিরোধী হওয়ায় সরকারের পক্ষ থেকে ওই আদেশ বাতিল চাওয়া হয়েছে। এ সময় প্রধান বিচারপতি বলেন, সরকারের পলিসি নির্ধারণ করে দেওয়ার এখতিয়ার আদালতের নেই। এর আগে শিক্ষার্থীদের পক্ষে শুনানি করার জন্য 5 আইনজীবী সহ 7 জন পক্ষভুক্ত হতে চাইলে আদালত অনুমতি প্রদান করেন। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ। শুনানির সবশেষ খবর জানাতে টেলিফোনে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন তিনি। জাভেদ, শুনানি এখন কোন পর্যায়ে আছে আর এখন কে বক্তব্য রাখছেন? মিতা, সকাল 10টা 25 মিনিটের দিকে আপনার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 7 সদস্যের যে পূর্ণাঙ্গ বেঞ্চ আপিল বিভাগ, সেখানে শুনানি শুরু হয়। প্রথমেই অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন তার বক্তব্য দেন এবং বক্তব্যে তিনি যেটি বলেন যে হাইকোর্ট যে জাজমেন্টটি দিয়েছে সেটা স্ববিরোধী, অর্থাৎ কোটা কত পার্সেন্ট থাকবে বা থাকবে না এটা সরকারের পলিসি ডিসিশন, সেখানে আসলে হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে না। তাই এই রায়টি স্ববিরোধী হয়েছে এবং পুরো রায়টি তিনি বাতিল চেয়েছেন। তিনি প্রায় 1 ঘন্টার মতন এখানে তার বক্তব্য উপস্থাপন করেন। হাইকোর্ট বিভিন্ন জাজমেন্ট দেন এবং ভারতের পার্শ্ববর্তী দেশ ভারতেরও কিছু জাজমেন্ট এখানে উপস্থাপন করেন। তারপর এই মামলায় যে পক্ষভুক্ত 2জন শিক্ষার্থী, তাদের পক্ষে যে আইনজীবী শাহ মঞ্জুরুল হক, তিনিও বক্তব্য রাখেন। তিনিও প্রায় একই ধরনের কথা বলেন যে পলিসি ডিসিশন সরকারের, সেখানে কোনো বাধা দেওয়া যাবে না, হাইকোর্ট সেটা পারেনি, তাই রায়টি সঠিক হয়নি। কোটা বাতিল না সংস্কার চান এমন প্রশ্ন করেন আপিল বিভাগের একজন বিচারপতি। তখন উনি বলেন যে এটা আপনাদের সিদ্ধান্ত। তখন কোর্ট বলেন যে আপনারা কি চাচ্ছেন। তখন তিনি বলেছেন যে ছাত্ররা সংস্কার চাচ্ছেন। তো ওনার বক্তব্য তারপর অল্প সময় শেষ করেন। এই মুহূর্তে এখানে বক্তব্য রাখছেন যে প্রথম যে হাইকোর্টে রিট করেছিল 2018 সালের যে পরিপত্রটি বাতিল চেয়ে বা চ্যালেঞ্জ করে, সেই রিটকারীদের আইনজীবী মনসুরুল হক চৌধুরী, তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস সহ অনেক কথাই বলেন যে কেন মুক্তিযুদ্ধের কোটাটা এসেছিল। 30% মুক্তিযুদ্ধের কোটা বঙ্গবন্ধু অনগ্রসর বিবেচনায় সেখানে দিয়েছিলেন, কিন্তু 21 বছর সেই কোটা মানে হয়নি, বাস্তবায়ন হয়নি। 96 পর এসে তারপরে সেটা আবার বাস্তবায়নের চেষ্টা করে, কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধ কোটা কিন্তু 11.4% বেশি কোনো সময় পাওয়া যায় না। 8%, 9%, 7% এরকম পাওয়া গেছে। সেই জন্য তিনি তার বিবেচনায় সেটা বলছেন যে কোটার যেন ফিরে আসা হয়, সেই সাবমিশন তিনি রাখছেন। তো এরপরে কিন্তু আরো 5 জন আইনজীবী আজকে ছাত্রদের পক্ষে তাদের বক্তব্য উপস্থাপন করবেন। শুরুতেই তারা আবেদন করেছেন। তাদের মধ্যে আছেন জেরাই খান পান্না, আহসানুল করিম, ব্যারিস্টার তানিয়া আমির, ব্যারিস্টার সালাহ হোসেন এবং ব্যারিস্টার তানজিবুল আলম, তারাও কিন্তু বক্তব্য রাখবেন। তো এখনো মনসুরুল হক চৌধুরী বক্তব্য রাখছেন আপিল বিভাগে। তো এই হচ্ছে সর্বশেষ শুনানির। জানছিলাম আপিল শুনানির খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গেল কয়েকদিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা আহত সবাইকে চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এই বিষয়ে জানিয়েছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট রোকন উদ্দিন। আমি এই মুহূর্তে আসছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে আসলে গেল কয়েকদিন ধরেই আহত হয়ে অনেকেই এখানে এসেছেন তাদের চিকিৎসা নিতে। তো এই আহত যারা আছেন তাদেরকে দেখতে আজকে বেলা 10:30টার সময় এখানে আসার কথা ছিল স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্ত লাল সেনের, কিন্তু যেহেতু কারফিউর সময় বৃদ্ধি করা হয়েছে সেই কারণে তিনি আর এখানে আসেননি। তো আমরা এখানে যে চিকিৎসকরা আছেন তাদের বেশ কয়েকজনের সাথে টেলিফোনে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, গেল কয়েকদিন ধরেই যারা আসছেন এখানে চিকিৎসা নিতে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা করছেন এবং অনেক সময় তাদের যে শিফটিং থাকে সেই শিফটটাও কিছুটা হলেও এলোমেলো হয়ে গেছে তাদের, কিন্তু তারপরেও তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এখানে যারাই আসছেন তারাই আসলে যাতে সর্বোচ্চ চিকিৎসাটা পান সেই চেষ্টা তারা করে যাচ্ছেন। একই সাথে এইখানে যেহেতু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
এখানে কিন্তু শুধু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যারা খুব ক্রিটিক্যাল রোগী তারা সবসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন এবং একই সাথে রাজধানীর বাইরে থেকেও অনেক সময় আসলে এইখানে যারা ক্রিটিক্যাল রোগী তারা এখানে আসেন। তো গেল কয়েকদিন যাবৎ যারা চিকিৎসা নিতে আসছেন তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করাই এখানে থাকা চিকিৎসক, নার্স সহ যারা অন্যান্য কর্মকর্তা কর্মচারী আছেন তাদের লক্ষ্য। আরেকটি বিষয় এখানে দেখেছি যে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন যারা রক্ত দেওয়ার সাথে জড়িত তাদেরও কয়েকজনকে আমি দেখেছি যে তারা আসলে এখানে যদি কখনো রক্তের প্রয়োজন হয় সেটি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। শনিবার রাতে রাজধানীর বনানী থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং রায়েরবাজার বাসা থেকে আটক হয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরীর পরিবারের সদস্যরা দাবি করেছেন শনিবার রাত 9:30টার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়েছে। এদিকে অস্ত্র এবং বিস্ফোরক মামলায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে একদিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে শনিবার রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে বিএনপি নেতা নজরুল ইসলাম খান এবং রিজভী আহমেদকে তোলা হলে আদালত রিমান্ডে নেওয়ার নির্দেশনা দেন। গত 17 জুলাই মধ্যরাতে ডিবি পুলিশ নয়াপল্টনে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল, দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করে। সেই ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের হলে গ্রেফতার করা হয় বিএনপির এই দুই নেতাকে। রাষ্ট্রপক্ষ থেকে 2 দিনের রিমান্ড আবেদন জানালে আদালত 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি এবং জামাতের 13 নেতা কর্মীকে আটক করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর, বিএনপি নেতা লিটন পারভেজ সহ 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে সিলেট নগরীর একটি বাসা থেকে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সহ 5 জামায়াত নেতাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ। অপরদিকে খুলনায় জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পারওয়ারকে আটক করা হয়েছে। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিদ্যুতের প্রিপেইড মিটারে রিচার্জ করতে না পারায় চরম ভোগান্তির মধ্যে পড়েছেন নাটোর শহরের নেসকোর 30,000 গ্রাহক। মিটারে রিচার্জ করতে না পারায় ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে অনেক বাসাবাড়ির বিদ্যুৎ সংযোগ পেতে মিটারে রিচার্জ করতে শহরের আলাইপুর বিদ্যুৎ বিভাগের নেসকো অফিসে ভিড় করছেন গ্রাহকরা। একটি মাত্র ভেন্ডিং মেশিনে রিচার্জ করতে গিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা, এতে ক্ষুব্ধ হয়েছে গ্রাহকরা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।